গত শুক্রবার অর্থাৎ ২১ নভেম্বর ভূমিকম্পে গোটা দেশ কেঁপে ওঠার পর থেকেই ভূমিকম্প নিয়ে নানা ধরনের আলোচনা চলছে। সর্বশেষ গতকাল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস তার কার্যালয়ে বিশেষজ্ঞদের সঙ্গে এ নিয়ে বৈঠক করেছেন যে আশু করণীয় কী এবং এ নিয়ে আসলে কি কি করা যেতে পারে, বিদ্যমান পরিস্থিতি আসলে কেমন, জরুরি প্রস্তুতি কেমন হওয়া উচিত, এই বিষয়ে বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করেছেন। সেই বিশেষজ্ঞ প্যানেলে ছিলেন সৈয়দ আক্তার হুমায়ুন আক্তার। তিনি ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক, সাবেক অধ্যাপক ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং ভূমিকম্প নিয়ে তিনি আসলে দীর্ঘদিন ধরে কাজ করেছেন কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের সঙ্গে। তো আমরা তাকে আমন্ত্রণ জানাচ্ছি চর্চায়। সৈয়দ হুমায়ুন আক্তার, আপনাকে স্বাগত। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আপনার দর্শকদের আমার মানে শুভেচ্ছা। গতকাল যেই আলোচনাটি হলো সেখানে আসলে কি আলাপ হলো, মানে সরকারের তরফ থেকে কি এলো, আপনারা কি পরামর্শ দিলেন? এটা আপনার যে শুক্রবারে যে ভূমিকম্পটা হলো এবং এটা স্মরণকালের মধ্যে তীব্র ঝাঁকুনি, যার ফলে জনমনে একটা আতঙ্ক, যে আতঙ্কটা এখনো বিরাজ করছে। এবং ওটার ফলে আপনার বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে যেভাবে বিভিন্ন ধরনের যে বিভ্রান্তিমূলক সংবাদ প্রচারিত হচ্ছে, মানুষের আতঙ্ক আরো দিন দিন বেড়ে যাচ্ছে এবং তাদের মধ্যে একটা প্যানিক সিন্ড্রোম কাজ করছে। এবং এটা আম, হয়তো আরো 3 মাস 6 মাস অনেকের মধ্যে এই জিনিসটা থাকবে। অনেকে আপনার হচ্ছে রাতে ঘুমাতে পারছেন না, তারা হয়তো অনেকে ঢাকা শহর ছেড়ে তারা আম, গ্রামে চলে গেছেন, অনেকে ফোন করে জানতে চাচ্ছেন যে তারা এখানে থাকবেন না বাইরে থাকবেন। এখন যেহেতু সারা বাংলাদেশেই, বিশেষ করে ঢাকা মেগা সিটি, তার 2.25 কোটি মানুষের মধ্যে এই ধরনের একটা বিভ্রান্তি বা আতঙ্ক, বিশেষ করে আতঙ্ক তৈরি হয়েছে, সেটা তো আমাদের সরকারের উপরেও সেটার একটা প্রভাব পড়ছে। এই জন্য সরকার খুব দ্রুত এই জিনিসটাকে, আমরা কি করতে পারি ভূমিকম্পের প্রস্তুতির বিষয়ে আলোচনার জন্য আমাদেরকে ডেকেছিলেন। আমি সরকারকে ধন্যবাদ জানাই যে তারা খুব দ্রুত এই পদক্ষেপটা গ্রহণ করেছেন। তো সেখানে আমাদের যেটা বিশেষজ্ঞ মতামত, আমি যেরকম আর্থকুয়েক জিওলজিস্ট, তো আমি আপনার ভূমিকম্প কিভাবে হয়, কি প্রক্রিয়া, প্রাকৃতিক যে ভূতাত্ত্বিক যে আহ, প্রক্রিয়ার মাধ্যমে ভূত্বকের মধ্যে শক্তি সঞ্চিত এবং ছেড়ে দেওয়া, এবং বাংলাদেশে ভূমিকম্পের প্রধান দুটো উৎস এবং এটার ঝুঁকি কতটুকু, এই বিষয়ে আমি সেখানে আমার বক্তব্য সেখানে পেশ করি। এবং সেখানে আরো যারা বিশেষজ্ঞ ছিলেন, বুয়েট থেকে, চুয়েট থেকে, আহ, দেন অন্যান্য ডিসিপ্লিন থেকে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছিলেন। আহ, জাহাঙ্গীরনগর ছিলেন, জি, তারা জি। তাদের বক্তব্য দেন। এবং বক্তব্যের শেষে যেটা মাননীয় প্রধান উপদেষ্টার হচ্ছে যে জনমনে যে আতঙ্ক হয়েছে সেই আতঙ্কটা হওয়া ঠিক না। এবং এই আতঙ্কটাকে প্রশমিত করতে হবে, এবং আমাদের যেহেতু ঝুঁকি আছে, তাহলে আমাদের সময় কালক্ষেপণ না করে খুব দ্রুত আমরা কি ব্যবস্থা নিলে আমরা ভূমিকম্পের ঝুঁকি, এই যেটা রিস্ক ফ্যাক্টর গুলা, এটা রিডিউস করে নিয়ে আসতে পারি, এবং আমরা একটা দুর্যোগ হলে কত দ্রুত আমরা নিজেদেরকে পূর্বের অবস্থায় ফিরে আসার সক্ষমতা অর্জন করতে পারি, সেই বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। এবং সেই বিষয়ে যে এই জিনিসগুলা করতে হবে, দুটো ফ্যাক্টর, একটা হচ্ছে ভূমিকম্পের ঝুঁকি কমিয়ে আনা, আর একটা হচ্ছে আপনার রেজিলিয়েন্ট করে গড়ে তোলা। এর মধ্যে অনেকগুলো কম্পোনেন্ট চলে আসবে, সেটার জন্য একটা টাস্ক ফোর্স গঠনের সিদ্ধান্ত নেওয়া হবে। এখন টাস্ক ফোর্স পরবর্তীকালে, তো গঠিত হয়নি, টাস্ক ফোর্স গঠনের সিদ্ধান্ত হ্যাঁ, হয়েছে, তাই তো? গঠনের সিদ্ধান্ত, আমি তো সেটাই বলেছি, গঠনের জি, জি, সিদ্ধান্ত। জি। এখন আমাদের কাছ থেকে কিছু রাইট আপ চাওয়া হয়েছে, মানে সুপারিশ, সেটার ভিত্তিতে সেগুলো কম্পাইল করে সরকার একটা টাস্ক ফোর্স গঠন করবেন, এবং তার ওই যে আমরা যে সুপারিশ দেবো সেটার উপর টার্মস অফ রেফারেন্স হয়তো সেগুলা তৈরি করা হবে, যে আমরা সেই টাস্ক ফোর্স গুলা কোন কোন জিনিসগুলো অ্যাড্রেস করব। এটাই। জি। আচ্ছা, আপনি বললেন যে বিশেষত জনমনে যে আতঙ্ক, যে এই আতঙ্কের কারণেই হচ্ছে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই বৈঠকটি বা হচ্ছে টাস্ক ফোর্স গঠনের সিদ্ধান্তটি হয়েছে।
আসলে এই যে আতঙ্ক, এটার পেছনে আমরা সোশ্যাল মিডিয়াতে নানা ধরনের তথ্য দেখছি। 48 ঘন্টা, 7 দিন, 10 দিন, এই আরও বড় ভূমিকম্প আসছে, সব ভেঙে পড়বে, এই যে বিষয়গুলো আমাদের ভূ গঠনের জায়গায়, আপনি ভূমিকম্প নিয়ে দীর্ঘদিন কাটছে, আপনি একজন ভূতাত্ত্বিক, এই যে গবেষণা আপনার, সেই জায়গায় বাংলাদেশকে আপনি চেনেন। তো এই সব কিছু মিলিয়ে আসলে আমাদের আতঙ্কিত হওয়ার আসলে কতটুকু জায়গা আছে, বা এটা কি শুধুই আমাদের কাঠামোগত জায়গা যে আমরা ভবনগুলো দুর্বল করে করে গড়ে তুলেছি এই কারণ থেকে, নাকি আমাদের ভূ গঠনের জায়গা থেকে আতঙ্কিত হওয়ার কিছু আছে? না, ওইটা তো পরের বিষয়। প্রথমত হচ্ছে বাংলাদেশ, যেটা অনেকেই বলে থাকেন ভূমিকম্প প্রবণ এলাকা। হুম। আসলে ভূমিকম্প তো আমরা সচরাচর দেখি না, তাই না? খুব জি। একটা হয় না আমাদের পূর্ব দিকে, যেটা মিয়ানমার রয়েছে, মিজোরাম এবং ভারতের আর একটা মণিপুর রাজ্য, এই অঞ্চলে ভূমিকম্প প্রায় হয়ে থাকে। সেটা হচ্ছে ভূমিকম্প প্রবণ এলাকা। আর আমাদের অংশের যে পাহাড়ি অঞ্চল আছে, সেখানে খুব একটা ভূমিকম্প হয় না, কদাচিৎ খুব হালকা দুই একটা হতে পারে। কিন্তু হুম। হঠাৎ করে শুক্রবারের যে ভূমিকম্প এবং তার মানে স্মরণকালের মধ্যে তীব্র ঝাঁকুনি, এই যে তীব্র হঠাৎ ঝাঁকুনি। করে যে আমরা সবাই তীব্র ঝাঁকুনি, এটা আপনার আতঙ্কিত হওয়াটাই তো স্বাভাবিক। আমরা যদি ঘন ঘন এরকম একটা ভূমিকম্প হতো, এটার সক্ষমতা আমরা নিজেদের মধ্যে গড়ে তুলতে পারতাম, তাহলে যেরকম জাপানে ঘন ঘন ভূমিকম্প হয়, তারা এর থেকে তীব্র ঝাঁকুনি হয়, তাদের মধ্যে কিন্তু সেই আতঙ্কটা বিরাজ করে না। তারা সঠিক ভূমিকম্পের সময় তারা রাইটলি রেসপন্ড করে, অর্থাৎ নিরাপদ জায়গায় দুই এক কদমের মধ্যে তারা তাদের নিয়ে যায়। সেই জিনিসটা তো আমরা জানি না, তাই না? সেই প্রশিক্ষণটা বা ভূমিকম্প বিষয়ে সে প্রস্তুতিটা আমাদের নেই। এটা দীর্ঘদিন ধরে আমরা বলে আসছি যে এইটা করা খুব জরুরি, যে আর্থকুয়েক ড্রিল, সেটা সচেতন। আমরা যদি আগে যদি এই প্র্যাকটিসটা করে থাকতাম, তাহলে সেদিনকার ভূমিকম্পে মনে হয় এতটা আপনার আতঙ্কটা সৃষ্টি হতো না। এবং আতঙ্কে যতটা, হয়তো আপনি খোঁজ নিয়ে দেখেন যে 10 জন নিহত হয়েছেন, সেটাতে হয়তো আতঙ্কগ্রস্ত হয়ে আপনার হয়তো হুটোপাটা করে মানে রং জায়গায় অবস্থান নেওয়ার ফলেই হয়তো নিহত হয়েছেন। এখন আমি যেটা বলা প্রয়োজন, যেটা আমি একজন আর্থকুইক জিওলজিস্ট, ভূমিকম্পের বা যারা আর্থকুইক নিয়ে যারা গবেষণা করেন এবং এই আর্থকুইক বা সাইসমোলজি, তাদের আসলে তিনটা বা চারটা প্রধান আপনার ভাগ আছে, ব্রাঞ্চ, বিভাগ। একটা হচ্ছে আর্থকুয়েক জিওলজি, যেটা নিয়ে আমি কাজ করছি। সেটা হচ্ছে আপনার অভ্যন্তরে ভূতাত্ত্বিক কোন প্রক্রিয়ার মাধ্যমে আপনার শক্তি সঞ্চিত হচ্ছে, এবং কিভাবে শক্তিটা ধরে রাখছে, এবং কি প্রক্রিয়ার মাধ্যমে শক্তিটা বের হবে, এটা নিয়ে হচ্ছে আমরা গবেষণা করি। আর একটা হচ্ছে আপনার আর্থকুয়েক ইঞ্জিনিয়ারিং। সেটা হচ্ছে আপনার যারা প্রকৌশলবিদ, যারা ভূমিকম্প নিয়ে কাজ করেন, তাদের দায়িত্বটা হলো যে একটা সুনির্দিষ্ট মাত্রার ভূমিকম্পে ভূপৃষ্ঠের উপরে কত তীব্রতার ঝাঁকুনি হলো, এবং সেই স্থানের সেই আপনার গ্রাউন্ড কন্ডিশন কেমন, সেটার উপর ভিত্তি করে তারা কোনো স্ট্রাকচার যদি তৈরি করতে হয় নতুন করে, এরকম ভাবে তারা স্ট্রাকচারাল ফাউন্ডেশন দিবেন। এবং যেটা এক্সিস্টিং যে বিদ্যমান যে ভবনগুলো আছে, সেগুলা কতটা দুর্বল বা নাজুক অবস্থায় রয়েছে, সেগুলা চিহ্নিত করে সেগুলোর আপনার হচ্ছে রেক্টিফিকেশনের জন্য তারা সুপারিশ করবেন। আর একটা হচ্ছে আর্থকোয়েক যে ফিজিক্স, যেটা ভূমিকম্পের যে শক্তিটা যেখান থেকে বের হয়, সেটা ক্ষুদ্র থেকে অতি বৃহৎ তরঙ্গ, ঢেউ, এটা চতুর্দিকে ছড়িয়ে পড়ে। সেটাই তো ভূপৃষ্ঠের নিচে যে শিলা স্তরগুলা রয়েছে, সেই জি। স্তরের মধ্যে দিয়ে এটা প্রবাহিত হয়ে সারফেসে এসে সেই ডিস্ট্রাকশনটা করে। এখন এই রাশির যে ওয়েভলেন্থ, সেইটার চরিত্র বিশ্লেষণ করে আর্থকুয়েক ফিজিসিস্ট। আর একটা হচ্ছে ডিসিপ্লিন রয়েছে যে আর্থকুয়েক ডিজাস্টার। তারা হচ্ছে যে ভূমিকম্পের ফলে কি ধরনের ডিজাস্টার হবে, ডিজাস্টার কিভাবে রিডিউস করা যাবে, আর্থকুয়েক রিডাকশন কিভাবে করা যাবে, কিভাবে আপনার রেজিলিয়েন্ট সোসাইটি, রেজিলিয়েন্ট সিটি তৈরি করা যাবে, এটা তাদের কাজ। এখন এই যে চারটা ডিসিপ্লিন বললাম, আমরা যদি হুম। কোঅর্ডিনেটেড ওয়েতে সম্মিলিতভাবে এক জায়গায় বসে যদি আলোচনার ভিত্তিতে যদি আমরা কাজ করি এবং সরকারকে একটা সুপারিশমালা দিই, তাহলে সেটা একটা গাইডলাইন অনুযায়ী সরকার তখন সেটাকে এক্সিকিউট করলে, তাহলে আমাদের যে দুটা টার্গেট, একটা হচ্ছে রিস্ক রিডাকশন
আর একটা হচ্ছে রেজিলিয়েন্সিটি। এই টার্গেট নিয়ে আমরা সামনে খুব সুন্দরভাবে ধাপে ধাপে ফেজ বাই ফেজ আমরা যদি অগ্রসর হই, তাহলে অদূর ভবিষ্যতে আমাদের বাংলাদেশকে একটা নিরাপদ জায়গায়, পরবর্তী প্রজন্মের জন্য আমরা একটা নিরাপদ আবাসস্থল তৈরি করতে সক্ষম হব। আমি এই জায়গাটাতে একটা জিনিস একটু জানতে চাইবো, সেটা হচ্ছে গতকাল তো আপনারা বসলেন, আপনারা ওইখানে তাৎক্ষণিক বা আপনাদের এতদিনের যে বোঝাপড়া সেই জায়গা থেকে সরকারকে বা উপদেষ্টা মণ্ডলীকে আপনারা এক ধরনের পরামর্শ দিলেন। এর পাশাপাশি হচ্ছে যে আপনারা সুপারিশ করবেন মর্মে, অর্থাৎ ভবিষ্যতে একটা টাস্ক ফোর্স গঠন হবে বা আর কি কি পদক্ষেপ নেওয়া যায় সেটার জন্য আপনারা সুপারিশ করবেন মর্মে হচ্ছে এক ধরনের সিদ্ধান্ত বা আপনাদের কাছে সহায়তা চাওয়া হয়েছে। এখন এই যে সুপারিশটা, এটা কি ব্যক্তিগত পর্যায়ে থেকে বা এই সুপারিশটার কাঠামোটা আসলে কি, মানে আপনারা যে কয়েকজন বিশেষজ্ঞ গতকাল আপনারা বসেছিলেন সেই বিশেষজ্ঞদের তরফ থেকে আসলে হচ্ছে সম্মিলিতভাবে সুপারিশমালাটা যাবে নাকি হচ্ছে ব্যক্তিগতভাবে সবাই আপনারা এটা করবেন? না, এটা মাননীয় প্রধান উপদেষ্টা, আমরা তো ওখানে ব্যক্তিগত আমাদের ইন্ডিভিজুয়াল বক্তব্য ওখানে বা সুপারিশ ওখানেও আমরা দিয়েছি বক্তব্যে। তারপরও আপনার ইন পার্সন আপনার হচ্ছে সেই সুপারিশটা চাওয়া হয়েছে, সেটার হুম। উপরে ভিত্তি করে একটা সামারি করা হবে। হ্যাঁ, টার্মস অফ রেফারেন্স সেখান থেকে আসবে, করে আপনার হচ্ছে সেই টাস্ক ফোর্সটা তৈরি করা হবে। তখন তৈরি করলে আমরা হচ্ছে সম্মিলিত কোঅর্ডিনেটেড ওয়েতে আমরা তখন কাজ করার সুযোগটা তৈরি হবে। জি। এখানে দ্বিতীয় যে আমরা এই ভূমিকম্পের শুক্রবারের ঘটনার পরই আসলে কয়েকজন বিশেষজ্ঞের সাথে আমরা বসছিলাম একটু একটু করে, মানে সবার সঙ্গে সময় মিলিয়ে। এর মধ্যে একজন ছিলেন হচ্ছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সাবেক পরিচালক মেজর অবসরপ্রাপ্ত শাকিল নওয়াজ। তিনি যেটা জানালেন যে নেপালের ভূমিকম্প, উনি সেই জায়গায় হচ্ছে তার অভিজ্ঞতা এবং বাংলাদেশের বিভিন্ন দুর্যোগ, বিশেষত অগ্নিকাণ্ড বা এইখানের যে দুর্যোগগুলো এগুলোর ব্যবস্থাপনার সঙ্গে বিভিন্ন সময় যুক্ত বিভিন্ন কাজের অভিজ্ঞতা থেকে তিনি কিছু সুপারিশ করেছিলেন সেই সময়, বেশ আগে, সেটা 8-10 বছর আগে। তো সেই যে সুপারিশটা, সেই সুপারিশ আসলে কোনো কিছুই আমাদের এখানে এগোয়নি আর। হ্যাঁ, তিনি বলেছেন যে সর্বোচ্চ কিছু 2 থেকে 300 তাঁবু কেনা হয়েছিল বা 2-3 হাজার তাঁবু কেনা হয়েছিল, সেই তাঁবুগুলো কোথায় আছে এটাও এখনও কেউ জানে না। তো এই যে সুপারিশ, আমাদের বিশেষজ্ঞরা বিভিন্ন সময় সরকারকে, বিভিন্ন সরকারই, এটা অন্তর্বর্তী সরকার, তার আগে আওয়ামী লীগ সরকার ছিল, এরকম বিভিন্ন মেয়াদে আসলে সরকারগুলোকে নানা সময়ে পরামর্শ দিয়েছেন। বিভিন্ন সময়ে নানা ধরনের কর্মপরিকল্পনা কেমন হওয়া উচিত, মানুষের নিরাপত্তার স্বার্থে আসলে কি কি করা উচিত, সেই পরামর্শটা দিয়েছেন। কিন্তু বাস্তবে কি আমরা ততটুকু পেয়েছি বা এবার কি সেই সম্ভাবনাটা আছে কিনা? আসলে এই যে ভূমিকম্পের বিষয়ে আপনার প্রথম কাজ শুরু হয় সিডিএমপি, কম্প্রিহেনসিভ ডিজাস্টার ম্যানেজমেন্ট প্রোগ্রাম, ফেজ 1। জি। হ্যাঁ, পরবর্তীকালে মানে ফেজ 2 কিছু কাজ করেছে ইউএনডিপির আর্থিক সহায়তায় 2008 থেকে বা 2009 থেকে এটা শুরু হয়েছে। তো সেখানে আপনার প্রধান তিনটা নগরী ঢাকা, সিলেট এবং চট্টগ্রাম, সেটার উপরে আপনার বেশ কিছু কাজ হয়েছে। যে ভূমিকম্পের সম্ভাবনা কিরকম ওইসব অঞ্চলে হলে পরে সেখানে কি ধরনের ক্ষয়ক্ষতি হবে, সেখানকার বিল্ডিং গুলার, ইমারত গুলার কি অবস্থা, কোন বিল্ডিং গুলা দুর্বল, হ্যাঁ, সেগুলা নিয়ে কাজ করা হয়েছে। এবং একটা ভবিষ্যৎবাণী এবং কন্টিজেন্সি প্ল্যান তৈরি করা হয়েছে যে কিভাবে উদ্ধার কার্য পরিচালনা করা হবে। তো সেখানে হুম। তো আপনার কাজ শুরু হয়েছে, তাই না? এখন আমি যে জিনিসটা দেখতে পাই যে ওইগুলা তো অবশ্যই একটা খুব ভালো কাজ হয়েছে, কিন্তু আমার কাছে মনে হয় যে একটা কোনো গ্যাপ রয়েছে, বিরাট গ্যাপ, তাই না? ওখানে সুপারিশের মধ্যে বেশি রয়েছে হচ্ছে ভূমিকম্প পরবর্তী উদ্ধার কার্যের জন্য, এবং কিছু সরকারি যেগুলো আপনার হচ্ছে কি পয়েন্ট ইনস্টলেশন এবং সেবা দানকারী সংস্থার যেসব ইমারতগুলো আছে, যেরকম ঢাকা মেডিকেল কলেজ, বিভিন্ন জি। হসপিটাল, তারপরে যারা উদ্ধার কার্যে যাবে ফায়ার ব্রিগেড, তাদের হুম। বিল্ডিং গুলা, হ্যাঁ, দেন আপনার ইলেকট্রিক সাপ্লাই, যেখান থেকে আপনার হয়তো গ্যাস সাপ্লাই। বন্ধ হতে পারে সাপ্লাই লাইন, হয় না, হুম। এদের এখানে কিছু সুপারিশ করা হয়েছে। তো সেইগুলা এবং আপনার সচিবালয় একটা বিল্ডিং, সেটা আইডেন্টিফাই, চিহ্নিত করে সেটা রেট্রোফিটিং এর সুপারিশ করা হয়েছে। তো সেইগুলা আপনার হচ্ছে সরকার এখন পর্যন্ত করতে পারেন নাই, তার আর্থিক কোনো সঙ্গতি বা কোনো একটা কারণে। আর বেশিরভাগই আপনার যে সুপারিশ সেটা হচ্ছে ভূমিকম্প পরবর্তী উদ্ধার কার্যের জন্য কোটি কোটি টাকার বাজেট।
কোটি কোটি টাকার বাজেট মানেই হচ্ছে সেখানে আপনার হচ্ছে বাণিজ্য এবং দুর্নীতি। কিন্তু আমি হুম, ওইখানকার সেই কোটি কোটি টাকার সেই বাজেট, ভূমিকম্প পরবর্তী উদ্ধার কার্যে ওইটা তো আমি অনেক কমিয়ে আনতে পারি। ওই যে আমি বললাম যে রিস্ক রিডাকশন, দুটো জিনিস, রিস্ক রিডাকশন, রেজিলিয়েন্স। সেই হুম, আপনার যদি ঝুঁকি, দুর্যোগের ঝুঁকি যদি আমি আগেই যদি কমিয়ে আনতে পারি একটা উপায়ে, সেটা ফলো করলে তাহলে আমার ওখানে আমার বাজেটটা কম লাগছে। সেটার মধ্যে আমারই হুম, হচ্ছে হুম, যেটা অনুপস্থিত দেখছি, সেটা হচ্ছে ইমিডিয়েট, যেটা আমি অনেক আগে থেকে বলে আসছি আপনাদের মিডিয়ার মাধ্যমে। কিন্তু মিডিয়াও এখানে হচ্ছে এই জিনিসটাকে ইগনোর করে অন্য জিনিসটাকে, যেটা বললে মানুষের মধ্যে আতঙ্ক ছড়াবে, সেটাই মিডিয়া সেই জিনিসটাই হুম, করছে, এবং হুম, মানুষজন আমি বুঝি ভয় বিস্তার করছি, আসলে তা না। আমি সবসময় বলছি যে ভূমিকম্প আমাদের হবে, আজ হোক কাল হোক, যে পরিমাণ শক্তি জমা হয়ে আছে এই শক্তি একদিন বের হবে, এর কোনো বিকল্প ব্যবস্থা নেই। আমাদের এখন থেকে প্রস্তুতি নিতে হবে, এবং সেই প্রস্তুতিটা হচ্ছে তিনটা ভাগে যদি আমরা ভাগ করি: স্বল্প মেয়াদী, মধ্যম মেয়াদী এবং দীর্ঘমেয়াদী। দীর্ঘমেয়াদী। মধ্যম মেয়াদী এবং দীর্ঘমেয়াদী সেটা হচ্ছে সিডিএফি, এবং ওই যে যার কথা বললেন উনি অনেক সুপারিশ করেছেন, বিভিন্ন জন বুয়েট তারা সুপারিশ করেছে, হুম, সেটা মধ্যম এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনায়। কিন্তু এই যে আপনার শুক্রবারের ভূমিকম্পে যে আতঙ্কিত হলো, যে আতঙ্কটা বিরাজ করছে, এবং আরো 6-7 মাস এই আতঙ্ক থাকবে, আর্থকুয়েক ফোবিয়া, হ্যাঁ, হুম, এই হুম, জিনিসটা অনেকের মধ্যে আর অনেক দিন থাকবে। তো এটা তো একটা আসলে মানসিক স্বাস্থ্য এখানে আপনার বিষয় রয়েছে, যুক্ত। তাই না? হুম, ফলে দৈনন্দিন কাজকর্মে মানুষের ঠিক মতো কনসেন্ট্রেট করতে পারছে না, তাদের তো অর্থনৈতিক ক্ষতি হচ্ছে। এই বিষয়টা তো আমাকে এইভাবে দেখতে হবে। তাহলে আমি যদি আগের থেকে যদি আমি আমাদের জনগণকে যদি আমি ভূমিকম্প বিষয়ে যদি আমি সচেতন করে তুলতে পারতাম, যে ভূমিকম্পের আগে আমার কি প্রস্তুতি থাকা দরকার, ব্যক্তি পর্যায়ে, পারিবারিক পর্যায়ে, প্রাতিষ্ঠানিক পর্যায়ে, এবং ভূমিকম্পের সময় আমি কিভাবে রেসপন্ড করব, অর্থাৎ হচ্ছে ঝাঁকুনি যখন হুম, শুরু হবে, 2-1 কদমের মধ্যে আমার অবস্থান যেখানেই হোক না কেন, ইনডোর আর আউটডোর, আমি সেখানেই আপনার, যেখানে নিরাপদ জায়গা আমার জ্ঞান মতে এবং যেটা আমাদেরকে শেখানো হবে, সেইভাবে যদি আমি 2-1 কদমের মধ্যে আমি হুটহাটা না করে যদি আমি সেখানে আশ্রয় নিই, তাহলে আমার জীবনটা রক্ষা পাবে। এবং ঝাঁকুনি থেমে যাওয়ার পরে ভূমিকম্প পরবর্তী কার কি দায়িত্ব, সেটা যদি ব্যাপারে আমরা সেই দায়িত্বটা পালন করি, যেরকম আমি যদি ঘরে থাকি তাহলে আমার পরিবারে অনেক পরিবারের মেম্বার রয়েছে, সদস্য, তাদের মধ্যে শিশু, বৃদ্ধ রয়েছেন, তারা কি অবস্থায় রয়েছেন, তারা যদি আহত হন তাদেরকে সেই ধরনের আপনার সেবা দেওয়া, মানে ফার্স্ট এড দেওয়া, সেগুলা করতে হবে। দেন এটা করার পরে আমার নেইবারকে আমার দেখতে হবে যে তাদের অবস্থা কি, তাদেরকে সাহায্য করা। নেইবারদের ই হলে তখন আমি আমার কমিউনিটি, আমি যে মহল্লায় থাকি হুম, সেই হুম, হুম, কি অবস্থা সেটা, তার মানে একটা কমিউনিটি, একটা ভলেন্টিয়ার সার্ভিস তৈরি করা। তো এই জিনিসটা যদি আমরা একটা সুন্দর একটা জিনিস, আমি ইদানিং আমি বলছি, ইদানিং অনেক আগের থেকেই আমি এটা মিডিয়ার মাধ্যমে বলছি, কিন্তু মিডিয়া সেইভাবে এটা প্রচার করছে না, 2-1টা ইদানিং করা শুরু করেছে। সেটা হচ্ছে যে ন্যাচারাল হ্যাজার্ড গেম। আমরা মনে হয় হুম, বাংলাদেশ অন্যতম দেশ যেখানে শিশু থেকে শুরু করে আবাল বৃদ্ধ বনিতা সবাই আপনার স্মার্টফোন ব্যবহার করে, এবং এটা এমন একটা বিষয়ে দাঁড়িয়েছে যে এটা ডিজিটাল অ্যাডিকশন, যেটা আপনার হুম, ড্রাগ অ্যাডিকশনের থেকেও খারাপ, এবং সমাজটাকে একটা নেতিবাচক দিকে নিয়ে যাচ্ছে। আমি খুব শঙ্কিত যে আমাদের ভবিষ্যৎ, আমার প্রজন্ম ভবিষ্যতে তাদের মন মানসিকতা কেমন হয়, এবং সমাজটা কোন দিকে যায় যদি এই ইতিবাচক এই দিকে তারা মোবাইল অ্যাডিকশনের মাধ্যমে ইতিবাচক দিকে চলে যায়। তো আমাদের তরুণদের মধ্যে তো অনেক প্রতিভাবান তরুণ রয়েছে। আমি যদি একটা হুম, উন্মুক্ত প্রতিযোগিতার আয়োজন করি, যে হুম, ন্যাচারাল হ্যাজার্ড গেম, যে ভূমিকম্পের আগে কি প্রস্তুতি থাকা দরকার ব্যক্তি পর্যায়ে, পারিবারিক পর্যায়ে, প্রাতিষ্ঠানিক পর্যায়ে, এবং ভূমিকম্পের সময় যে যেখানে আমরা থাকবো কি দিয়ে আমি, করণীয়টা কি? হ্যাঁ, হুম, তখন আমি কিভাবে রেসপন্ড করব, হ্যাঁ, হুম, মানে মাথা ঠান্ডা রেখে আমি সঠিক সিদ্ধান্ত নিয়ে নিরাপদ জায়গায় আশ্রয় নিব, সেটা ওই গেমের মধ্যে আপনার দেয়া থাকবে।
যে আপনার বাসায় থাকলে আপনি কোনটা নিরাপদ জায়গা, অফিসে থাকলে কোনটা নিরাপদ জায়গা, স্কুল শিক্ষা প্রতিষ্ঠানে থাকলে শিক্ষার্থীদের জন্য কোনটা নিরাপদ জায়গা হবে, সেই জিনিসগুলা ওই গেমের মধ্যে যদি আমি খুব আকর্ষণীয় ভাবে যদি আমি এটা তুলে ধরতে পারি অ্যানিমেটেড ওয়েতে, এবং পরবর্তী ভূমিকম্প পরবর্তী কার কি দায়িত্ব, উদ্ধার কার্যে পার্টিসিপেট করা, কমিউনিটি ভলেন্টিয়ার তৈরি করা, সেগুলা যদি গেম খেলার মাধ্যমে যদি 3 থেকে 6 মাস প্রোগ্রাম মাধ্যমে আমরা এটা শেখাতে পারি, এটা করলেই হবে না। এরপরে এই গেমের মাধ্যমে যখন আমরা থিওরিটিক্যাল নলেজটা গেইন করব, যে হ্যাঁ এইগুলা হচ্ছে নিরাপদ জায়গা, এটা আমার দায়িত্ব, তখন আপনার যারা ফায়ার ব্রিগেড সিভিল সার্ভিসের সে রয়েছেন, এটা হচ্ছে তাদের দায়িত্ব। তারা যদি আপনার হচ্ছে হ্যাঁ। এই ভিত্তিক যদি তারা মহড়ার ব্যবস্থা করেন, একটা মক সাইরেন হুম দিবে, হুম এই সাইরেন মানে হচ্ছে ভূমিকম্প, এবং ওই সময় সাইরেন বাজার সাথে সাথে যে যে অবস্থায় থাকবে সেই অবস্থায় ওই যে গেমের মাধ্যমে যে জিনিসটা তারা শিখেছেন সেটা তারা পালন করবেন, এবং ভলেন্টিয়াররা যে তারা এটা অবজার্ভ করবেন, দেখবেন যে নগরবাসী বা ওই বিল্ডিং এর অকুপ্যান্ট তারা সঠিক নিরাপদ জায়গায় আশ্রয় নিতে পারলেন কিনা। যদি কেউ যদি ভুলবশত অন্য জায়গায় নেই, তাহলে ভলেন্টিয়াররা দেখিয়ে দিবেন যে না, আপনি ভুল জায়গায় আশ্রয় নিয়েছেন, এটা হচ্ছে আপনার বিল্ডিং এ, এই জায়গাটা হচ্ছে নিরাপদ জায়গা। তাহলে এইটা যদি আমি বছরে 1 বা 2 বার করে যদি অনুশীলন করি, এটার জন্য কিন্তু আপনি নিজেই চিন্তা করে দেখেন যে এর জন্য আপনার এই যে কোর্স অফ যে বাজেট, যেটা পোস্ট আর্থকুয়েক বা হ্যাঁ হ্যাঁ রেস্কিউ এর জন্য সত্যিকার অর্থে এই ঠিক শেষ একই। করতে দেন, জি 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 শেষ জি। করতে দেন, তাহলে দেখেন হুম যে এটার 1%-এরও কম টাকা দিয়ে আমি এই জিনিসটা করে আমি মানুষজনকে সচেতন করতে পারি, তাহলে ওই শুক্রবারের ভূমিকম্পে যে আতঙ্ক হয়েছিল ওর হুম থেকেও যদি বোঝাপনি হয়, তখন মানুষ আতঙ্কিত হবে না, তারা নিরাপদ জায়গায় নামবে, এবং এই পদ্ধতির মাধ্যমে আমি রিস্ক অনেক কমিয়ে আনতে পারি, এবং জানমালের ক্ষয়ক্ষতি ন্যূনতম পর্যায়ে থাকবে। এবং এরপরে হচ্ছে মধ্যম এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনার মধ্যে যারা ইঞ্জিনিয়াররা, প্রকৌশলবিদরা, অন্যান্য রাজনৈতিক বা অন্যান্য সংস্থা, ফায়ার ব্রিগেড যে পরামর্শ দিচ্ছেন, আমরা সেইগুলো ধাপে ধাপে আস্তে আস্তে করব। কিন্তু ইমিডিয়েট আমার সোসাইটিকে তো আপনার হচ্ছে যে আতঙ্ক, এটা একটা কিন্তু বিরাট আপনার বিষয়, গুরুত্ব। মিনিমাইজ করতে হবে সবার আগে। হ্যাঁ, সেটা কি করতে হবে, এবং আস্তে আস্তে আমরা এই হুম রিস্ক রিডাকশনের যে ধাপগুলা, তার প্রথম হুম ধাপটাই হচ্ছে এইটা। এবং বিদেশে হচ্ছে ড্রপ, কভার আর হোল্ড, এটা হচ্ছে ওয়াইডলি প্র্যাকটিস হয়। হ্যাঁ, তো আমরা সেইটা ওইখানেই হচ্ছে আমাদের বাংলাদেশ সরকারের যারা এখানে বিশেষ করে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় যারা এইটা নিয়ে যারা ডিল করছেন, তারা এই জিনিসটাকে সম্পূর্ণভাবে ইগনোর করে তারা হচ্ছে ওই যে দীর্ঘমেয়াদী পরিকল্পনা, যেখানে কোর্স অফ টাকা, যেখানে বাজেট, সেটার প্রতি হুম তারা। বাণিজ্যিক একটা ব্যাপারের দিকে আছে। জি। এই ঠিক একই একই ধরনের পরামর্শ কিন্তু আমরাও এই সময়টাতে আসলে যাদের সাথে বসেছি বিশেষজ্ঞদের তাদের কাছ থেকে আমরা পেয়েছি। যেমন শাকিল নওয়াজ ঠিক একই কথা বলেছেন যে কমিউনিটিকে আসলে প্রস্তুত করে তোলাটা খুব জরুরি। প্রত্যেকটা স্থানীয় যেই এলাকাগুলো সেই এলাকাগুলোকে এটা। প্রস্তুতি আমি যেটা বললাম, যেভাবে আমি যে এটা হবে খুব হ্যাঁ কার্যকর। হ্যাঁ। আপনি সিটিএমপি হুম তো এটা কিছুটা ছিল, সেটা হচ্ছে পোস্টার ছাপিয়ে দেওয়া, তো সেটা হুম এফেক্টিভ হয় নাই। যে কার্যকর হবে, হুম হুম এফেক্টিভ হবে। হুম। এবং আমি যেটা বললাম, তরুণ সমাজ যেটা অ্যাডিক্টেড, আমি তাহলে নেগেটিভ থেকে পজিটিভ সাইডে নিয়ে আসতে পারছি সেটাকে তাদেরকে, ইতিবাচক ভাবে ব্যবহার করা। হ্যাঁ। উৎসাহিত করতে পারছি। এবং আরো আপনার এই হুম। ভূমিকম্পের মতো বন্যা রয়েছে, বজ্র বিদ্যুৎ রয়েছে। হ্যাঁ, আমি এই পয়েন্টটাই আপনার কাছে জিজ্ঞেস করতাম যে আপনি ভূমিকম্পের পাশাপাশি সেক্ষেত্রে তো এটা অন্য দুর্যোগগুলোর ক্ষেত্রেও আমরা ট্রেন্ড আপ করতে পারি ঠিক একই ধরনের যদি গেমিং এর মডেলে যদি আমরা যাই, সেটা বন্যা বা আমার যেই বজ্রপাত হচ্ছে একটা নয়া দুর্যোগ হিসেবে গেল কয়েক বছর ধরেই আসলে বাংলাদেশে উপস্থিত। এর পাশাপাশি হচ্ছে পাহাড় ধস। শিশু এবং তরুণ, তারা জি। যদি খেলার ছলে যদি শিক্ষণীয় জিনিসটা সে হুম যদি হুম। তাদের মধ্যে জ্ঞান দেওয়া যায়, তারা তো ওই ভবিষ্যৎ বাংলাদেশের নেতৃত্ব দেবে, এবং তাদের। এই পরামর্শটা কি গতকালের বৈঠকে আপনি দিয়েছিলেন যে এই এই হ্যাঁ, আমি গেমিং? এই পরামর্শটা আমি ইন ব্রিফ, কারণ ওখানে তো টাইম কনস্ট্রেন্ট ছিল। আমি এটা জি। আমি এই জিনিসটা, এই যে স্মার্ট ন্যাচারাল হ্যাজার্ড গেম, এটার কথা হুম। আমি ওখানে বলেছি। সেটার কি মানে ইতিবাচক সাড়া পেয়েছেন এই বিষয়ে? না, সেটা তো তারপরে মনে করেন ফলো আপ ইয়েছে, তারা যার যার অ্যাঙ্গেল থেকে তারা বলেছে। কেউ হয়তো মনে করেন যে মনে করছেন যে এইটা করলে অন্য সাইডটা গ্যাপ পড়ে যাবে, যেন যেরকম রেট্রোফিটিং, কেউ বলছেন হুম। যে না, রেট্রোফিটিং আগে করতে হবে।
ওটা তো আপনার ঢাকা শহরের ঝুঁকিপূর্ণ যে ভবন, সেটা চিহ্নিত হুম। করতে তো একটা সময় লাগবে, অনেক লম্বা সময় লাগবে। একটা বাজেট আছে। হুম। আপনি চিহ্নিত করলেন, করার পরে আপনি লাল একটা কার, তালিকাভুক্ত। হুম। হ্যাঁ, আহ, এবং আপনার কি সিদ্ধান্ত হবে ওই ঝুঁকিপূর্ণ, যদি সেটাই করেন, এটা ঝুঁকিপূর্ণ লাল দাগ দেন, তাহলে তো নিয়ম অনুযায়ী ওই বিল্ডিং এর অকুপেন্টদের ভ্যাকেট করতে হবে। হুম। ওটা আপনি একটা জটিল প্রক্রিয়া, ওটার জন্য নানান আহ্বান কম্পেনসেশনের ইস্যু করলেন, আছে, নানা ধরনের ইস্যু। হ্যাঁ, হ্যাঁ, তাহলে ওইটা হচ্ছে আমার একটা ব্যক্তিগত বাড়ি, আমি আমার জীবনের হুম। সমস্ত সঞ্চিত অর্থ দিয়ে আমি ওই বিল্ডিংটা করেছি। এখন হুম। আমার পক্ষে তো ওইটা আর সম্ভব না, তাই না? হুম। তাহলে হুম। সরকার যদি করে দেয় আমার কোনো আপত্তি নেই। তাহলে এই ধরনের মনে করেন ঝুঁকিপূর্ণ বিরাট 21 বিরাট একটা লাখের বাজেটের মধ্যে ব্যাপার আছে, টাকা পয়সা কেনাকাটা নানা কিছু ব্যাপার আমি আছে। যদি খুব একটা হিসাবে ধরি, 1% বিল্ডিং ও যদি এরকম ধরি যে খুবই ঝুঁকিপূর্ণ, অতি ঝুঁকিপূর্ণ, তাহলে সেগুলো যদি সব ওই যে লাল কালার করা হয়, তাই না? তাহলে হুম। সেগুলো ব্যক্তিগত হয় না, তাহলে সেগুলো আপনার রেট্রোফিটিং কারা করবে? এবং ওই যে সে মনে হুম। করেন সরকার করলো, আমি এটা তো সম্ভব না, সরকারের আমি জানি তার সরকারি যে বিল্ডিং আছে সেটাই করতে পারছে না। তাহলে হুম। তারপরও সরকার মনে করেন করলো, কিন্তু ওদেরকে আপনি কোথায় আপনি শিফট করবেন? সেই জায়গাটা কোথায়? তারা একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব, এখানে ব্যবসা বাণিজ্য করছে, চাকরি করছে। তো হুম। এটা তো এই, অর্থাৎ যে জিনিসটা কার্যকর না, হ্যাঁ, সমাজে আমাদের আর্থসামাজিক অবস্থা, ধর্মীয় মূল্যবোধ, রাজনৈতিক, সামাজিক, অন্যান্য আপনার কি বলে সীমাবদ্ধতা, এগুলার কারণে ওইটা করতে হবে, কিন্তু এই মুহূর্তে এটা সম্ভব না। সেই জন্য আমি ওটাকে বলছি মধ্যম এবং দীর্ঘমেয়াদী দীর্ঘমেয়াদী পরিকল্পনা। পরিকল্পনা। হুম। ইমিডিয়েট যেটা হচ্ছে পিপুলকে অ্যাওয়ার করা, আপনি পিপুলকে অ্যাওয়ার না করলে তো আপনি ওইটাও করতে পারবেন না, যে ভূমিকম্পের ঝুঁকি এই যদি আপনি বিষয়ে যদি আপনি মানুষকে যদি জ্ঞানদান না করতে পারেন, তাহলে তো সেটা ওটা গ্রহণ করবে না। আমি জাস্ট বললাম যে এটা হুম। হুম। হচ্ছে কি বলে আপনার বিল্ডিংটা ঝুঁকি, সে বলবে ধর্মীয় অনুভূতি থেকে বলবে, বা পারিবারিক মূল্যবোধ থেকে বলবে, আমার বাপদাদার ভিটা আমি এখানে এটা কোনো চেঞ্জ করব এটা না। এটা কেন ছাড়বো আমি? হ্যাঁ, বা ধর্মীয় অনুভূতি থেকে বলবে যে জীবন মৃত্যু সব হচ্ছে সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার হাতে, যখন মৃত্যু থাকবে তখন যেভাবে থাকবে সেইভাবে। অতএব এটা আসলে বাস্তব ক্ষেত্রে এটা সম্ভব না। তার আগে আপনাকে জনগণকে জানমালের ক্ষয়ক্ষতির ন্যূনতম পর্যায়ে আনার জন্য যেটা দরকার আসু হচ্ছে জনগণকে আর্থিক অ্যাওয়ার করা। ব্যবহার করা, এবং হাউ টু রেসপন্ড ডিউরিং আর্থকুয়েক, সেই জ্ঞানটা দেওয়া, এবং সেটা হচ্ছে আমি যেটা বললাম সেটার মধ্যে এফেক্টিভ ওয়েতে খুব দ্রুততম সময় এটা করা সম্ভব। জি। ধন্যবাদ হুমায়ুন আক্তার। আশা করব যে এই যে প্রসঙ্গটি আসছে, আমরা ভূমিকম্প যখন এলো এবং সেটার পরে যখন হচ্ছে শুক্র এবং শনিবার পরপর দুদিনে একাধিক কম্পনের মধ্য দিয়ে যখন আমরা আসলে সচকিত হলাম, আমাদের কাঁপিয়ে দিয়ে সচকিত করা হলো, তখন আসলে এ নিয়ে নানা মাত্রিক আলোচনা চলছে এবং এই আলোচনার প্রেক্ষাপটে নানা ধরনের সলিউশন আসছে। একদিকে আতঙ্ক যেমন ছড়াচ্ছে, সেইটার দিকে তাকালে একভাবে বোঝা যায়, আতঙ্কের পাশাপাশি কিন্তু সেই আতঙ্ককে গুরুত্ব দিয়ে বিশেষজ্ঞরা বা সরকারি বিভিন্ন সাবেক যারা ছিলেন কর্মরত, তাদের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা সব মিলিয়ে নানা ধরনের পরামর্শ আমাদের সামনে আসছে। এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ পরামর্শ যেটা এলো, সেটা হচ্ছে হুমায়ুন আক্তার তিনি যেটা বললেন, এই বিজ্ঞানী তিনি বললেন যে ভূমিকম্প মোকাবেলায় আসলে হচ্ছে স্বল্প, মধ্যম এবং দীর্ঘমেয়াদী পদক্ষেপ নেওয়া উচিত। আমাদের অতিরিক্ত আগ্রহ মধ্যম এবং দীর্ঘমেয়াদের ক্ষেত্রে এইটা এক ধরনের বিষয়, যে যেই জায়গাগুলোতে তিনি সুস্পষ্টভাবে বলেছেন যে জায়গাগুলোতে আসলে বাজেট ওরিয়েন্টেড, যেগুলোতে আসলে ব্যয়ের কিছু বিষয় আছে, সেগুলোতে দেখা যায় যে আমাদের যারা প্রকল্প পরিকল্পনা ফাইনাল করেন বা যারা এই পরিকল্পনাগুলো করেন, তাদের আগ্রহ মাত্রাটা বেশি। রেদার যেই জায়গাটাতে আসলে গুরুত্ব দেওয়া দরকার, সেটা হচ্ছে যেই নাগরিকেরা আক্রান্ত হতে পারেন, সবচেয়ে বেশি ঝুঁকিতে আছেন, যেই ভবনগুলো, সেই ভবনগুলো রাতারাতি তো চিহ্নিত করে বাতিল করে দেওয়া যাবে না, সেগুলা উচ্ছেদও করা যাবে না, সেটাকে হচ্ছে রাতারাতি হচ্ছে তৈরি করে এটা নতুনভাবে আবাসনটাকে নিরাপদ করা যাবে না। সুতরাং সেই নিরাপদ জায়গাটা তৈরি করার জন্য এই নাগরিকদের আসলে প্রশিক্ষিত করতে হবে। সেখানে তিনি একটা প্রস্তাব করেছেন যে একটা গেমের মধ্য দিয়ে, যেহেতু এই জেনারেশন এখনকার তরুণরা, শিশুরা, তারা অনেক বেশি হচ্ছে স্মার্টফোন ওরিয়েন্টেড বা টেক ওরিয়েন্টেড,
সেখানে তিনি প্রস্তাব করেছেন এমন একটা গেম তৈরি করতে যেখানে আসলে ভূমিকম্পের প্রস্তুতিটা কেমন হওয়া উচিত, ভূমিকম্পের সময় আসলে কিভাবে রেসপন্স করা উচিত, এবং তার পরবর্তীতে ব্যক্তি পর্যায়ে, পারিবারিক পর্যায় থেকে শুরু করে সামষ্টিকভাবে কমিউনিটি পর্যায় পর্যন্ত আসলে কিভাবে উদ্ধার কাজ পরিচালনা করা উচিত, এইটা হবে হচ্ছে ওই গেমের মডেলিং। সো ওই গেমটা উনি বলছেন যে এই ধরনের বিভিন্ন দুর্যোগের ক্ষেত্রে আসলে এইভাবে একটা গেম ডিজাইন করা যায় যেটা আসলে এই তরুণ বা শিশুদের মধ্যে আমরা প্রচার করব এবং সেটার মধ্য দিয়ে এক ধরনের অ্যাওয়ারনেস তৈরি হবে। তারপর সেটার সাথে আমাদের ফায়ার সার্ভিস যুক্ত হতে পারে, সেটার সাথে দক্ষ যেই উদ্ধার কাজে সেনাবাহিনীর যে পার্টগুলো আছে, সিভিল ডিফেন্সের প্রসঙ্গ ইকবাল হাবিব তুলেছিলেন, শাকিল নওয়াজ তুলেছিলেন, হুমায়ুন আক্তারও সেই কথা বললেন যে সিভিল ডিফেন্স বলতে আসলে কমিউনিটি পর্যায়ে আসলে কীভাবে ডিফেন্সটা করব, কীভাবে প্রতিরোধটা করব, সেই জায়গাগুলো। তো এই জায়গায় নিঃসন্দেহে খুবই চমৎকার প্রস্তাব। বিশেষজ্ঞরা চূড়ান্তভাবে সম্মিলিত প্রস্তাব দেওয়ার পরে অন্তর্বর্তী সরকার শেষ পর্যন্ত টাস্ক ফোর্স কীভাবে গঠন করেন, কোন সুপারিশগুলোকে আমলে নেন, সেটা আমরা দেখব। আজ এ পর্যন্তই।